দলনেত্রী মনে করেছেন? আমার পর্যবেক্ষণ কি? দেখুন, আমি আপনাকে যেটা বললাম যে পার্টি ডিসিপ্লিনের ঊর্ধ্বে তো কেউ নয়। একজন কর্মীও, বুথের কর্মীও নয়, আমিও নই। এটা সবাইকে মেনে চলতে হবে। তা আলাদা করে পর্যবেক্ষণের কি আছে? এবং আরাবুল ইসলাম তো বিগত দিনেও সাসপেন্ড হয়েছিল, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর তাকে অ্যারেস্টও করা হয়েছিল। আপনারা যদি দেখেনি একের পর এক, আরাবুল ইসলাম, শম্ভুনাথ কাউ, মনে থাকবে এই ঘটনাগুলো। তো অন্য কারোর পুলিশ করেনি, তৃণমূলের মামাটি মানুষের সরকারের পুলিশ করেছে। দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন তার সিদ্ধান্ত শিরোধার্য। শান্তনু সেন তো একজন ডাক্তার। উনি যদি আলাদা করে কোনো নোবেল ইনিশিয়েটিভকে নিজের মতো করে সমর্থন করতে চায়, করবে। রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস যদি তাকে সাসপেন্ড করে থাকে, তার তো অন্য 5টা আরও কাজ থাকতে পারে। সে স্বাধীন চেতা মানুষ, সে ঠিক করবে। তার সাথে আমার কি? মানে আমি কি বলতে পারি এই নিয়ে? আমি পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাকে বললাম যে দল সিদ্ধান্ত নিয়েছে, দলের সিদ্ধান্ত শিরোধার্য, দলনেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। কিন্তু সে কোন ক্যাম্পের সাথে যুক্ত থাকবে, পাড়ায় কোন পেশেন্টকে দেখবে, কোথায় প্র্যাকটিস করবে, এর সাথে আমি কি উপদেশ দিতে পারি? এটা তো তার ব্যক্তিগত সিদ্ধান্ত, ব্যক্তিগত জীবন। দুটোর পরিসর আলাদা, দুটোর সত্তা আলাদা। 41টা ক্যাম্প চলে, একটা মডেল ক্যাম্প এবং 40টা নর্মাল ক্যাম্প, যেখানে নর্মাল ক্যাম্পে 2টো করে ডাক্তারদের চেম্বার ছিল এবং মডেল ক্যাম্পে 3টে, পরবর্তীকালে 5টা অবধি আমরা বাড়িয়ে ডাক্তারদের চেম্বার করেছিলাম। আমরা যখন এটা লঞ্চ করি, আমরা ভেবেছিলাম হয়তো এক একটা ক্যাম্পে খুব বেশি হলে দিনে 100-150 রেজিস্ট্রেশন হবে। আমাদের ক্যাম্পগুলো শুরু হচ্ছে সকাল 9টা, চলছে বিকেল 5টা অবধি। তার মধ্যে ডাক্তার বা চিকিৎসক যারা রয়েছে তাদেরকে দুপুরে আমরা চেষ্টা করেছি আধ ঘন্টা 1 ঘন্টা ব্রেক দেওয়ার। তবে যে অমানবিক পরিশ্রম তারা করেছে, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। প্রত্যেকটা চিকিৎসকের কাছে, প্রত্যেকটা নার্সের কাছে, তৃণমূল কংগ্রেসের বুথ সমর্থক কর্মী, ল্যাব টেকনিশিয়ান, এই বিশাল কর্মযজ্ঞের সাথে যারা জড়িত, যারা যুক্ত, যারা এটাকে সার্থক সফল করেছে, যারা মানুষের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজেদেরকে উজাড় করে দিয়েছে, আমি তাদের প্রত্যেকের কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার ধন্যবাদ, প্রণাম জানাচ্ছি। এবং সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি এই ক্যাম্পগুলো চলছে। এক এক দিনে 2 দিন 3 দিন যাওয়ার পর আমরা দেখছি যে প্রায় এক একটা ক্যাম্পে 500, 600, 700, কোথাও কোথাও 1000, 1200 রেজিস্ট্রেশন একদিনে হয়েছে। এমনকি শেষ দিনে ডায়মন্ড হারবারে 11 তারিখ খালি একদিনে প্রায় 80,000-এর উপর রেজিস্ট্রেশন হয়েছে। মানে একটা বিধানসভা থেকে এত মানুষ নিজের ভোটাধিকারও প্রয়োগ করে না, ভোট দিতেও হয়তো এত মানুষ বেরোয় না। গণতান্ত্রিক কর্তব্য সবার পালন করা উচিত, কিন্তু যেভাবে মানুষ বেরিয়ে এসে আমাদের উপর আস্থা ভরসা রেখে স্বাস্থ্য সচেতনতার ডাকে সাড়া দিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে তারা এই ক্যাম্পগুলোতে এসছে, আমরাও চেষ্টা করেছি। এবং ওষুধের ব্যবস্থা থেকে শুরু করে চিকিৎসার পরামর্শ, স্পেশালিস্ট ডাক্তার রয়েছে মডেল ক্যাম্পগুলোতে। টেস্ট করলে তৎক্ষণাৎ হাতে সঙ্গে সঙ্গে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে। কারোর হাতে না দিতে পারলে পরবর্তীকালে ফোন নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এই সুবিধা, এই সার্ভিসেসগুলো আমরা দিতে পেরেছি। এবং খালি ডায়মন্ড হারবার বিধানসভা থেকে 10 দিনে প্রায় 2.5 লক্ষ মানুষ তাদের নাম নথিভুক্ত করে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা পেয়েছে। একাধিক রেফারেল কেস আমরা পেয়েছি, যেগুলো মডেল ক্যাম্পে রেফার করা আমরা মডেল ক্যাম্পে রেফার করেছি, যেগুলো কলকাতার বড় হাসপাতাল বা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে রেফার করার আমরা সেগুলো সেখানেও করেছি। এবং ফলতায় শুরু হয়েছে 12 তারিখ থেকে, 12, 13, 14, 15, আজকে 4র্থ দিন, 3 দিন হয়েছে। কালকেও
13,000-এর উপর রেজিস্ট্রেশন হয়েছে। এই যে এক এক দিনে 13,000, 14,000, 12,000 রেজিস্ট্রেশন, তার মানে 40টা ক্যাম্প যদি হয়, এক একটা ক্যাম্পে গড়ে মানুষ প্রায় 300 থেকে 350 মানুষ ডেইলি আসছে। এবং শুধু ডায়মন্ড হারবার নয়, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গা থেকে যেমন লোকজন এসছে। আপনারা দেখেছেন আরামবাগ থেকে একটি শিশু দুদিন আগে এসেছিল, রেজিস্ট্রেশন করাতে গিয়ে তারা জানতে পারে যে তার বাড়ি খানাকুলে। এবং আমাকে যখন তারা জানায় যে শুধু দক্ষিণ 24 পরগনা বা ডায়মন্ড হারবার না, বা পার্শ্ববর্তী যে বিধানসভাগুলো আছে শুধু সেই বিধানসভা নয়, একাধিক দূর দূরান্ত থেকে অনেক কেস আমাদের কাছে এসছে। সুদূর জলপাইগুড়ি থেকে ককলিয়ার ইমপ্ল্যান্টের জন্য একটা শিশু যে ঠিকমতো শুনতে পায় না, তারা এসছে। আবার গতকাল ওই একই ককলিয়ার ইমপ্ল্যান্টের একটা কেস দক্ষিণ দিনাজপুর থেকে এসছে। আমি আজকে চিকিৎসক সহ স্পেশালিস্ট সিনিয়র চিকিৎসক যারা রয়েছে, ডাক্তারদের পুরো টিমের সাথে যারা দায়িত্বে রয়েছে, তাদের সাথে কথা বলেছি। আবার আমি অনুরোধ করেছি যে যতটা পারবো, মানুষ আমাদের, ভগবান ঈশ্বর মানুষ আমাদের যতটুকু ক্ষমতা দিয়েছে, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানো, তাদের সমস্যার সমাধান বা প্রতিকার করার। আর যদি না পারি তাহলে তাদেরকে বুঝিয়ে বলবো যে এটা হয়তো আমাদের দ্বারা সম্ভব নয়, কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। ককলিয়ার ইমপ্লান্টের যে কেসটা হয়েছে, একটা কেস এসছে দক্ষিণ দিনাজপুর থেকে, একটা জলপাইগুড়ি থেকে। একটা ইমপ্ল্যান্ট পাওয়া যায় যেটা ব্রেন আর কানের মধ্যেখানে বসানো হয়, এবং এই সার্জারিটা প্রায় 12 ঘন্টা ধরে চলে। এটা খুব ক্রিটিক্যাল সার্জারি, আর খুব যে সাকসেস রেট তাও নয়। স্পেশালিস্ট ডাক্তারদের আনিয়ে আমরা সেই সার্জারি একটা ছুটির দিন দেখে, তার কারণ 10 ঘন্টা 12 ঘন্টা সার্জারি হলে একদিনে একটার বেশি সার্জারি করা যায় না। তো আমি সেই পরিবারকে কথা দিয়েছি, যারা ককলিয়ার ইমপ্ল্যান্টটা বানায় সেই সংস্থার সাথেও আমরা কথা বলছি, তারা যদি সেই ইমপ্ল্যান্টটা দেয়, আর না হলে আমরা কোনোভাবে নিজেদের সামর্থ্য অনুযায়ী সেই ইমপ্ল্যান্টের ব্যবস্থা করে, সেই সার্জারির ব্যবস্থা করে তাদের সাহায্য করব। তাদের পাশে দাঁড়ানোর তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা তো আমরা করেইছি, কিন্তু বাচ্চাটা যাতে শুনতে পায়, প্রকৃতিকে ঠিকমতো দেখতে পায়। আরামবাগ খানাকুল থেকে যে বাচ্চাটা এসছে, 3.5 বছর বয়স, এখনো হাঁটতে পারে না, ঠিকমতো দাঁড়াতে পারে না, তার একটা স্পাইনাল কর্ডের প্রবলেম রয়েছে। এবং কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা করতে গিয়েছিলেন, সেখানে তাকে যা এস্টিমেট করে দিয়েছে যে বছরে 72 লক্ষ টাকার খালি স্পাইনাল কর্ডে ইঞ্জেকশন নিতে হবে।